ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 50 সুরভি আক্তার। মেঘা নেমে তড়িঘড়ি করে এক গ্লাস পানি ঢেলে পানি এগিয়ে দিল আদ্রের হাতে। আদ্রের হাত ঠকঠক করে কাঁপছে, যেন কোনো রকমে গ্লাসের পানিটুকু শেষ করলো সে। আর চোখ তুলল না, তুললেই বিপদ। এই সাধারণ মেয়েটা ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। নাজেহাল করে ছাড়লো শটানাদ্রকে। আরও কত কি বাকি আছে কে জানে। গ্লাস রেখে ধূপধাপ পা ফেলে বাইরের দিকে হন্তদন্ত হয়ে এগোয় আদ্র। মেঘা ডেকে বলে, ভাইয়া, শিশিরের বর আসেনি এখনো? এসেছে, ছোট্ট উত্তর বলেই বেরোলো ঘর থেকে। ফোন বের করে কাউকে কল করলো। মুখ গোল করে শ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আমি খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাইয়া। তোমাকে পাশে চাই এই মুহূর্তে। চলে এসো প্লিজ, বাকিটা পরে সামলে নিব। অতঃপর ফোন কেটে দ্বিতীয় আর এক নম্বরে ডায়াল করো। রিসিভ হতেই নরম কণ্ঠে ডাকে, আব্বু। এদিকে ধপ করে খাটে বসে মেঘা। এসে গেছে ওই উচ্ছৃঙ্খল বখাটে ছেলেটা। বিয়ে হবে ক্ষণিকের মধ্যে। শিশির বন্দিনী হয়ে যাবে তার। অনেক হয়েছে, আর পারা যাচ্ছে না। অধৈর্য হয়ে এবার ঘর ছাড়ল ইকরা। শক্ত ভঙ্গিমায় বসার ঘরে সবার সামনে এসে থামল। বিয়ে পড়ানোর আগে নতুন বউকে এভাবে দেখে চোখ কপালে তুললেন সকলে। ইকরা দ্বিধাহীন সোজাসুজি আবিদের সামনে এসে থামে। অগত্যা উঠে দাঁড়ায় আবিদ। বরাবরের ন্যায় চোখ থমকায়। এই মেয়েটাকে সে যতবার দেখে ততবারই প্রেমে পড়তে বাধ্য হয়। আজও মারাত্মকভাবে প্রেমে পড়ল। এই প্রেমের হালাল বন্ধন হবে আজ। বউ সাজে ইকরাকে দেখে মুচকি হাসে আবিদ। মুখ খোলার আগে ইকরা ভারী গলায় জানতে চায়, এসব কি হচ্ছে আবিদ? আপনার ভাই কোথায়? নেই মানে? মানে আপনারা এসেছেন ঘন্টা দুয়েক হলো, আপনার ভাই আসছে না কেন এখনো? কানাঘুষো চলছে চারপাশে। আর কতক্ষণ এভাবে অপেক্ষা করব? অপেক্ষা করতে হবে না, এক্ষুনি বিয়ে হবে। কিন্তু আপনার ভাই, ও আসবে না মানে? হেয়ালি করবেন না প্লিজ। ভরকানো স্বর ইকরার। আবিদের ঠান্ডা স্বর প্রত্যুত্তর। ইকরা, আমার কথা শুনুন মন দিয়ে। আয়ান আসবে না মানে আসবে না। আমার ভাই ভালো নয় ইকরা, নেশাখোর ও, বখাটে উশৃঙ্খল, জেলখাটা আসামি। ওর সাথে শিশিরের বিয়ে হতে পারে না। শিশিরের জীবনটা নষ্ট হতে পারে না এভাবে। আপনি ভুল বুঝছেন না, বুঝবেন না প্লিজ। আমার কথাটা ঠান্ডা মাথায় শুনুন আগে। ইকরা বুঝলো না, হতবাকের ন্যায় পিছিয়ে গেল। পেছন থেকে আবিদকে ধমকালো মার্জিয়া বেগম। আবিদ, কি হচ্ছে এসব? কি উল্টোপাল্টা বকছিস? চুপ করো আম্মু। উল্টোপাল্টা বকছি না আমি। দেখো গিয়ে, তোমার ছোট ছেলে মদ খেয়ে টাল হয়ে পড়ে আছে কোথাও। টেনশন করছো কেন ওকে নিয়ে বলো তো? তুমি জানো না তোমার ছোট ছেলে কেমন? এহেন কথায় চোখ রাঙানি দেন মার্জিয়া বেগম। আবিদ থোড়াই না কেয়ার করে। ইকরার দিকে ফিরে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ইকরা, শিশিরের সাথে আয়নের বিয়ে হবে না। কাজী সাহেব, আপনি আমাদের বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন আগে। পুরো বাড়ি থম মেরে রইল। হাজমিরা বেগম হতবাক হয়ে চেয়ে রয়েছেন, বুক দুরু দুরু। ইকরা বলে, বিয়ে মানে? কার বিয়ে পড়াবে? আমাদের। আর আমার বোন? শিশিরকে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই, বরং ও বেঁচে গেছে। আয়নের মতো উচ্ছৃঙ্খল ছেলের সাথে বিয়ে হচ্ছে না ওর। আপনার ভাই নেশাখোর উচ্ছৃঙ্খল, এটা আগে বলেননি কেন আপনি? মেয়েটার কণ্ঠ কাঁপে, মনের দোটানায় ভোগে। ইকরা, আমি আয়ানের বিষয়ে কোনো কিছু বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। আপনি আগে বুঝুন আমার কথাটা। তাহলে এখন বলছেন কেন এসব? এই অন্তিম মুহূর্তে? আয়ান আসেনি তাই শিশির রক্ষা পেয়েছে। আর যদি আয়ান আসতো তখন? তখন আপনার ওই বখাটে ভাইয়ের সাথে আমার বোনকে জুড়ে দিতেন? আবিদ, আই কান্ট বিলিভ। আমি তো আপনাকে ভরসা করেছিলাম। আপনার ভরসার আমার বোনকে আয়ানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এখন একটা এসব কি শুনছি আমি? আমার বোনের জীবনটা জেনে শুনে নষ্ট করার পথে ঠেলে দিতে চেয়েছিলেন আপনি। আজ বউ সেজেছে আমার বোন, আর আজ এসব। আর কিছু বলতে পারে না, কণ্ঠ ধরে আসে। আবিদ সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে যেতেই হাত উঁচিয়ে বাদ সাধে, প্লিজ কাছে আসবেন না আমার। ছি, আপনি এতটা স্বার্থপর? আমি ভুল চিনেছি আপনাকে। ইকরা, আমার পুরো কথাটা শুনুন আগে।
আপনি ভুল বুঝছেন আমায়। কি ভুল বুঝছি? আজ আয়ান আসেনি বলে এসব খোলসা হলো? আর যদি আসতো তাহলে আমার বোনের কি হতো? আবির কিছু বলতে উদ্যত হয়। এর মাঝেই কাছাকাছি কোথাও থেকে এক পুরুষের কণ্ঠস্বর আসে। হেই গাইস, আমার সুইটহার্ট কোথায়? চকিতে সদরের দিকে তাকায় সকলে। আজও ছ্যাদ করে ওঠে রুদ্রকে দেখে। লোকেশন ট্র্যাক করে চলে এসেছো? বাড়ির ভেতরে ঢুকেই মেঘাকে খুঁজল। এত সব নতুন মুখের ভিড়ে খুঁজে না পেয়ে চোখ কুঁচকালো। সবার দৃষ্টি নিজের দিকে বুঝে বলল হাত নেড়ে, আই অ্যাম ইনভাইটেড। এভাবে দেখার কিচ্ছু নেই। এটা ওই কুয়াশার বাড়ি। এখানেই বিয়ে, তাই তো? আমার বউ এসেছে ওর বিয়েতে। আমি কিন্তু বিয়েতে আসিনি। আমি আমার বউয়ের কাছে এসেছি। কোথায় আমার বউ পাখি? আদ্র চোখ বড় বড় করে এত দ্রুত এগিয়ে যায়, এখানকার পরিস্থিতি অস্থিতিশীল। আদ্রজোর কোনোই ঠেলে ধরেও চাপা স্বরে বলে, রুডি, কাম উইথ মি। রোজোকে টেনে নিয়ে গেল সে। ইকরা বুক ফুলিয়ে শ্বাস টানে, চোখ ছলছল। সেদিকে থেকে মনোযোগ সরিয়ে আবির ধীরে বলে, ইকরা, শিশিরের কিচ্ছু হবে না। আমার কথাটা কি শুনুন। এখন এখানে দুটো বিয়েই হবে। দ্বিতীয়টা হতে সময় লাগবে একটু। আমাদের বিয়েটা আগে হোক। কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে। প্লিজ ইকরা, ভরসা রাখুন আমার উপর। এরপরেও ভরসা রাখবো? আমাকে এভাবে বোকা বানালেন আবিদ। আমার বোনের জীবনটা এভাবে অগোছালো করে দিলেন। আমাকে তো একবার আগেও বলতে পারতেন আপনি। ভেবে দেখেছেন শিশিরের কানে এসব পৌঁছলে কি হবে? আমাদের সমাজ ভালো নয়। অল্পতেই কালি ছেটায় মেয়েদের শরীরে। আমার বোনের কি হবে এখন? বলছি তো, শিশিরের কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। কি কিচ্ছু হবে না? যা হবার তা তো হয়ে গেছে। আর কি বাকি আছে বলুন তো? প্রথমত, আপনার ওই ভাইয়ের থেকে মুক্তি পেয়েছে আমার বোন। আর দ্বিতীয়ত, একটা তকমা জুটিয়েছে কপালে। আমার এসবে বড্ড ভয়, আবিদ। কেউ নেই আমার, বাপ নেই, সমাজ আমাদের সাথে মেশে না, আমরা নিম্নবিত্ত। কটু কথা বলবে সকলে। আপনি কি করলেন এটা? ইকরা কেমন কেঁদে ওঠে। শক্ত আবরণে এই প্রথম ভাঙল। প্রথম থেকেই শিশিরকে নিয়ে ভয় ছিল। এদিকে ঘরের চৌকাঠে শিশির দাঁড়িয়ে, পাশে মেঘা, সাফা। সব কানে পৌঁছেছে, তবু অনুভূতিহীন কিং কর্তব্য বিমূঢ় শিশির। আচর রোজকে ঠেলে এদিকে পাঠিয়েছে। রোজো কিচ্ছু বুঝলো না, তবে পরিস্থিতি বেগতিক তা আন্দাজ করলো। ওকে দেখে মেঘার প্রতিক্রিয়া নেই। রোজো একে একে 3 রমণীকে পরখ করলো। হতপর মেঘার পেছনে দাঁড়ায়, কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, সানি, এসব কি হচ্ছে এখানে? বিয়ে হবে না? খাওয়া দাওয়া হবে না? বিয়েতে খাবো বলে সেই দুপুর থেকে খাইনি, খিদে জমিয়েছি। এখন খিদে পেয়েছে ভীষণ। খাইয়ে দিবি কিন্তু? কটমট করে তাকালো মেঘা। অমনি চুপসে গেল রোজো। ঢুক গেলে ইনোসেন্ট ফেস বানিয়ে আবার বলল, সত্যি খিদে পেয়েছে। পেটে ট্রাক্টর চলছে। কান পেতে শোন। চুপ করুন রায়নমুখ। আর একবার কথা বলেছেন তো ঠোঁট সেলাই করে দেবো একদম। আরও বেশি চুপসে যায় রোজো। আদ্র ইকরার দিকে তাকায়, বোঝানোর চেষ্টা করে, ইকরা, আপনি আমাদের কথাটা শুনুন। কি শুনবো আমি? আপনি তো শিশিরের প্রফেসর, সব জানতেন আপনি, তবুও এমনটা হতে দিলেন? একটু খারাপ লাগলো না? একজন শিক্ষক আপনি, আপনার একটু জ্ঞানবোধ নেই? নিজে দাঁড়িয়ে থেকে এসব দেখে গেলেন। আয়ানের বিষয়ে আপনার জানার কথা, তবুও আটকালেন না এসব। এতটা হীনমনের আপনি? ছি! ইকরা, ধমকায় আবেদ। পাশ থেকে গর্জে ওঠেন মার্জিয়া বেগম, এই মেয়ে, তখন থেকে শুনে যাচ্ছি তোমার বকবক। আমার এক ছেলেকেও ছাড়ছো না তুমি। আয়ানকে নিয়ে কথা বলছো। আয়ান তো এই বিয়েতেই রাজি ছিল না, তাই আসেনি বোধহয়। আর এখন আবিদের ওপর জবান উঁচাও তুমি? এত বড় সাহস! আরে আমার ছেলে তোমাকে বিয়ে করতে চেয়েছে, এটা তোমার সৌভাগ্য। চাই না আমার সেই সৌভাগ্য। মেয়েটার চোখ থেকে টুপ করে পানি ঝরে। কথাটার অর্থ বুঝে ছলকে ওঠে আবির। জানতো এমন ভুল বোঝাবুঝি হবেই। সে বিচলিত হয়ে পড়ে। ইকরা, প্লিজ বোঝার চেষ্টা করো। আমাকে আর আমার বোনকে দুজনকে ঠকালেন আপনি। অথচ আমি আপনাকে ভরসা করেছিলাম। প্রথম কোনো পুরুষকে ভরসা করেছিলাম আবিদ। অথচ আপনি কি করলেন? হাত্র এবার চুপ করে থাকলো না। সুযোগ পাচ্ছে না কথা বলার। এবার সুযোগ ছিনিয়ে নিল। ব্যাস, অনেক হয়েছে। কাজী সাহেব,
বিয়ের ব্যবস্থা করুন। এই মুহূর্তে বিয়ে হবে। দুটো বিয়ে হবে। দুজন পাত্রই উপস্থিত এখানে। একজন সালভিন আদনান আবিদ আর অন্যজন। সে কথা শেষ করতে পারল না, তার আগেই গম্ভীর একটা পুরুষের কণ্ঠ ভেসে আসলো। আর অন্যজন আদ্রিয়ান কবির আদ্র, কবির পরিবারের মেজো ছেলে। বাজ পড়ল পুরো বাড়িতে। ধক করে দ্বিতীয়বার সদরের দিকে চাইলেন সকলে। তোফাইল কবির, তৌসিফ কবির আর সাফওয়ান কবির শুভ্র শটান দাঁড়িয়ে তারা। কথাটা বলেছেন তোফাইল কবির। কানে পৌঁছানো মাত্রই মেঘা, সাফা আর রোজের মাথাটা ঝিমঝিম করে উঠল। রোজও চোখ বড় বড় করে তাকালো ওরা। মেঘা তাদের দেখে আর এমন কথা শুনে চমকে ওঠে। রোজকে নিজের কাছাকাছি দেখে বিপত্তি এড়াতে চায়। সাফার কোনোই টেনে ধরে দাঁড় করায় নিজের জায়গায়, আর নিজে দাঁড়ায় ওর জায়গায়, অর্থাৎ জায়গা বদল করে। তা দেখে চোখ শুরু করে রোজও নির্লজ্জের মতন আবারও মেঘার পিছনে গিয়ে দাঁড়ায়। ঝুঁকে মাথার কাছে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে ফিসফিস করে বলে, সুইটহার্ট, আমি কি ভুল শুনলাম? এদিকে তোফায়েল কবিরের আকস্মিক কথায় বাজ পড়ল শিশিরের মাথায়। তবুও নড়ল না মেয়েটা, কেবলই পলক পড়ল চোখে। আদ্র সচকিতে তাকায়। পরিচিত মুখায়ব দেখে শুষ্ক ঢুক গেলে ওনারা এগিয়ে আসেন। ছেলের পানে সোজাসুজি দৃষ্টি কেড়ে দাম্ভিক ভঙ্গিতে পা বাড়ান তোফায়েল কবির, হাত পেছনে গোটানো। আকস্মিক অস্বস্তিতে দৃষ্টি নামায় আদ্র। হাত এক হাত মুছিয়ে নেয়। তোফায়েল কবির সম্মুখে এসে থামেন। অপরিবর্তনীয় হয়ে বলেন একই কাঠ স্বরে, আচরণ কবির আদ্র আমার ছেলে, আর তার সাথেই বিয়ে হবে শিশিরের। রৌদ্র মুখ কুচকে আসে। অস্পষ্টে বেরিয়ে আসে একটি শব্দ, হোয়াট? শিশির নড়ে চড়ে ওঠে এবার। একটু পিছিয়ে মেঘার সাথে বাড়ি খায়। মাথা ভন ভন করে ওঠে। চোখ নামায়, টলে পড়তে চায় দুর্বল দেহখানা। ইকরা কাউকে চিনল না। অবাক লোচনে চেয়ে রইল। আপনারা? আমি আদ্রর বাবা। রাত 9টা পেরিয়ে গেছে সেই কখন। এখন দেখি সব এলোমেলো। বিয়ে হবে আর কখন? সবাই এভাবে কি দেখছেন? রাত গভীর হচ্ছে। বিয়ের ব্যবস্থা করুন। পাত্র দুজনেই তৈরি। গার্জিয়ানও আছে। দেরি কেন তাহলে? আঙ্কেল, এসব কি বলছেন? ইকরার অবাক প্রশ্ন। হেসে উত্তর করেন তোফায়েল কবির, বিয়ের কথা বলছে। আমার তোমার ছোট বোনকে আমাদের বাড়ির বউ করতে চাই আমরা। দেখো, আমাদের পরিবারের দুটো ছেলের বিয়ে হয়ে গেছে অলরেডি, বাকি আছে একটা। ওর বউটা এখন ঘরে তুলতে চাই আমরা। আর আজকেই তোমার ছোট বোনকে চাই আমার ছেলের বউ হিসেবে। আমার ছেলে খারাপ নয়, বরং ভালো। প্রশংসা করতে গেলে শব্দ কম পড়ে যাবে, বিশ্বাস রাখতে পারো। অসুখী হবে না তোমার বোন। ইকরার কাছে সবটা এলোমেলো লাগে। গোলাটাই হয়ে আসে চারপাশ। কি হচ্ছে এসব? কি বলছেন এই ভদ্রলোক? তাও আবার এভাবে হঠাৎ করে? মাথা ঝিমঝিম করে ওঠে ওর। এক হাতে মাথা চেপে ধরে পেছয় এক কদম এগিয়ে যায় আবিদ। ঝুঁকে ধীরে কণ্ঠে আশ্বস্ত করে, ইকরা, আমি আপনার আবিদ। অবিশ্বাস করেন আমায়? এখানে যা হচ্ছে কোনো কিছুই আকস্মিক নয়। আমি সবটা বুঝিয়ে বলবো আপনাকে। এখন যা হচ্ছে হতে দিন। আমি আছি তো, বিশ্বাস রাখুন। আদ্রের সাথে শিশিরের বিয়ে হবে। প্লিজ দ্বিমত করবেন না। প্লিজ ইকরা। ছলছল চোখে তাকায় মেয়েটা। তোফায়েল কবির গলা বাড়ান, শিশিরের মাকে। এক কোণে সিফাতকে আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলেন ভীত আজমিরা বেগম। এবার নড়ে চড়ে উঠলেন। এসব কোলাহল, বুদ্ধিহীনতায় বড্ড ভয় তার। তার দিকে সবার দৃষ্টি পড়তেই ঠাউর করে বললেন তোফায়েল কবির, বেয়ান সাহেবা, আপনার মেয়ে আজ থেকে আমার বাড়ির বউ হতে চলেছে। আপনার কোনো আপত্তি নেই তো? প্রয়োজনে হলে আমাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। চোখ নামালেন ভদ্রমহিলা। কি বলবেন তিনি? নিজেই ইকরার ভরসায় থাকেন সর্বদা। তোফায়েল কবির নীরব সায় পেয়ে বললেন, তাহলে আর অপেক্ষা কেন? শুরু করুন সব কিছু। শিশির পিছিয়ে গেল পুরোপুরি। চোখ বেয়ে জল অনবরত করায়। অবিশ্বাস্য লাগে সবটা। মাথা ঝাঁকিয়ে বিড়বিড় করে, না, এটা হতে পারে না, কিছুতেই না। বলতে বলতে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। চমকায় বাকিরা। ঘোর কাটে মেঘা আর সাফার। রোজও নিজেও চমকায়। দ্রুত পিছু ফিরে দরজা বন্ধের দিকে তাকায়। ছুটে আসে ইকরা। শিশির, কি হলো? এই, দরজা আটকালি কেন? দরজা খুল শিশির। আদ্র ভরকায়। চকিতে তাকালেও আবারও চোখ ফিরিয়ে বাপের দিকে চায়। অপ্রস্তুত হয়ে পড়ে ভীষণ। এই ক্ষণিকের ব্যবধানে তোফায়েল কবিরের এমন ঠান্ডা সিদ্ধান্তের মানতে বেগ পোহালো।
বিনয়ী হয়ে মাথা ঝুঁকিয়ে ধীর স্বরে বলল, থ্যাংক ইউ আপু, অ্যান্ড আই এম সরি। হেসে চোখ ইশারা করলেন তোফায়েল কবির। শুভ্র এগিয়ে ফিসফিস করে বলে, ব্রেভো ভাই, তোর বাপ যে হম্বিতম্বি করে বাড়ি থেকে বেরিয়েছে, আমি ভাবতেও পারিনি এখানে এসে এমন কিছু ঘটাবেন। শিশির দরজা খুলে না, আজমিরা বেগমও ডাকেন। মেঘা নিজেকে ধাতস্থ করে, সবটা এখনো এলোমেলো ওর কাছে, তবুও শিশিরকে ডাকে, সাড়া নেই ভেতর থেকে। আজও গিয়ে ছড়া গলায় হুঙ্কার ছাড়ে, সবাইকে আগ্রহ করে, এই বিয়াদব, ওপেন দ্য ডোর। রৌদ্র হিসেব মেলাতে ব্যস্ত, যা মিলল তাতে বুঝলো মেঘার দিক থেকে আজও কি নিয়ে আর ঝঞ্ঝাট নেই, ঝামেলা পোহাতে হবে না, এই ঝামেলা পৌঁছাবে অন্যের ঘাড়ে। সব কিছু সবসময় মেঘপুরি মেঘপুরি করে মুখে ফেনা তুলোটা খুঁজবে এবার। রোজ বড্ড জেলাস ওকে নিয়ে, মাত্রা অতিরিক্ত যাকে বলে। এবার আর হতে হবে না। আজকে এখন অন্যের পোটলায় পড়তে পারলেই বাঁচা যায়, মুক্ত হওয়া যায় এই ঘর শত্রু বিভীষণের হাত থেকে। ছক মিলতেই খুশিতে চিকচিক করে উঠল রুদ্র। সহসা হাতে তালি বাজিয়ে চেঁচিয়ে উঠল উচ্ছ্বাস সমেত, ও হো, বিয়ে হবে! আজও বিয়ে হবে তোর? জিও ব্রো, বেভো। এত এতদিনে বুঝলি তোর বিয়ের বয়স হয়েছে, করে নে, ফটাফট বিয়ে করে নে। এই কুয়াশা, দরজা খোলো। বিয়ে করবে না? আরে আমার ভাইয়ের সাথে বিয়ে হবে তোমার, এ তো খুশির খবর। তোমার কি লজ্জা লাগছে? আরে ঘোমটা দিয়ে বেরিয়ে আসো বাইরে। এই ডিজে লাগা কেউ? কবির পরিবারের মেজো ছেলের বিয়ে হবে এখন, আমার ভাইয়ের বিয়ে হবে। আদ্র তাজ্জব বনল। রোজকে ভাই সম্বোধন করলো আজ কত বছর পর। বেশ খুশি রোজ। কেন খুশি? কোন কোন দিক দিয়ে খুশি তা বুঝতে বাকি রইল না। ঠোঁট টিপে হেসে আবারও শিশিরের দিকে ধ্যান দিল সে। তোফায়েল কবির চোখ শুরু করেন রৌদ্রকে এখানে দেখে। শিশিরকে লাগাতার ডাকা হচ্ছে। অবশেষে মায়ের ডাকে দরজা খুলল সে। শুরুতেই মুখোমুখি হলো আদ্রের। চোখ তুলল না, পাশে ইকরার দিকে তাকালো। গাল বেয়ে পানি গড়ানোর ছাপ স্পষ্ট। কাজল ঘেটে গেছে। ভেজা চোখে মুখে হাসলো মেয়েটা। তুমি বিয়ে করে নাও আপু, আবিদ বলে পাশ থেকে। বিয়ে দুটো হবে আদ্রের সাথে। প্লিজ ভাইয়া চুপ করুন, এসব বলবেন না, অস্বস্তি লাগে শুনতে। দ্বিতীয় কোনো বিয়ে হবে না এখানে। আমার যার সাথে বিয়ে হওয়ার কথা সে আসেনি, তাই আর কোনো বিয়ে হবে না। সে যদি আসে তবেই বিয়ে হবে। আমি এবাড়ির বোঝা নই, থেকে গেলে খুব ক্ষতি হবে না, তবুও অঘটন ঘটাবেন না এভাবে। কথাটার মাঝে আবিদকে থামিয়ে শিশির, চোখ মুখে বিকৃতি ওর। গা রিরি করে ওঠে এসব চিন্তা করতে গেলে। হিকরা বলে, শিশির, অঘটন নয়। কি করবি না না করবি না তুই? যদি বিয়ে হয় তাহলে দুটো হবে। তোর আদ্র স্যার। এবার কঞ্জনরত স্বরে চেঁচিয়ে উঠছে শ্যামলিনী, আপু তুমিও? আরে মাথা খারাপ হয়ে গেছে সবার, উনি আমার টিচার, ভাবতে পারছো? ছেলে খেলা পেয়েছো আমার জীবন নিয়ে। কেন বিয়ে হবে না? কোনো বিয়ে হবে না আর। আমি এই বিয়ে করব না কিছুতে। প্লিজ প্লিজ, আমার সামনে এসব বলবে না কেউ। অনেক সহ্য করেছি আমি, আর পারবো না। আয়ানকে মানতে কোনো অসুবিধা ছিল না আমার, কিন্তু এখন না, কিছুতেই না। গাল বেয়ে গড়ালো পানিটুকু মুছে নেয় মেয়েটা। আজমিরা বেগম মুখ খুললেন হুমকি স্বরূপ, আর যদি তুই এই বিয়ে না করিস তাহলে এই অসুস্থ সমাজ থেকে অবস্থান কোথায় নামবে ভেবে দেখেছিস? করবো না আমি এই বিয়ে, থাকবো না আমি এই সমাজে, মরে যাব, তবুও এই বিয়ে করবো না। হ্যাঁ বেয়াদব, থাপ্পড় মেরে গাল লাল করে দেব যদি আর একটা বাজে কথা বলেছো তো। তুমি বিয়ে করবে না, তোমার ঘাড় বিয়ে করবে। আদ্রের ধমক। তাকায় শিশির ছলকে, তাল মেলায় রৌদ্র। অফকোর্স। এই কুয়াশা, তুমি বিয়ে করবে না, তোমার ঘাড় বিয়ে করবে। তুমি জানো আমার ভাই কত ভালো? চুপচাপ বিয়ে করে নাও, নয়তো তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেবো বলে রাখলাম। এটার এক্সপিরিয়েন্স ভালো করেই আছে আমার, তাই না সুইট হার্ট? মেঘা কটমট করে চোখ পাকায়। শেষবার বলে ইকরা, আজ যদি এখানে দুটো বিয়ে না হয় তাহলে একটাও হবে না। সরি আবিদ, কোনো বিয়ে হবে না এখানে। শিশির, যা, খুলে ফেল সব সাজ পোশাক। আমি ঘরে গেলাম। ইকরা পা বাড়ায়, কম্পিত স্বরে পিছু ডাকে শিশির, আপু।
রাত্রি এখন 10:20। আবিদ আর ইকরার বিবাহ সম্পন্ন। এখন পাশাপাশি বসে আছে শিশির আর আদ্র। বিবাহের জন্য কন্যার সম্মতি নেওয়া শেষ। পাথরের ন্যায় অনুভূতিহীন বসে আছে রমণী। ঠোঁট নাড়িয়ে 3বার কবুল বলেছে। কোন খেয়ালে বলেছে তা নিয়েও জানে না, তা নিজেও জানে না। এখন পালা আদ্রের। মৌলভী সাহেব এবার ওর দিকে ফিরলেন। বিবাহনামা শুনিয়ে সম্মতি চাইলেন। বলতে বললেন সেই 3 অক্ষরের একটি শব্দ 3বার বলতে হবে। এবেলায় বলতে গিয়ে গলা কাঁপছে আদ্রের। খচখচ করে সে, হাত কচলায়, ধরফর লাগে, কিছুতেই জবান খোলে না, চোখ বুঝে নেয় ও। বন্ধ চোখের কানে সে ভাসে শ্যামাঙ্গিনীর কান্না বিজড়িত ভেজা মুখশ্রী। আজ যে নিজেকে কিভাবে সামলেছে তা সে নিজেই জানে। কেবল মেয়েটা কেঁদেছে, অথচ নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল ওর চোখে দ্বিতীয়বার আর পানি দেখবে না আদ্র। বুক চিরে নিঃশ্বাসে শ্বাস ফেলে মনে মনে আওড়ালো যুবক, আম সরি শিশির, খুব করে সরি। এটা প্রয়োজন ছিল। বলেছিলাম না তোমার সুখ হবে? হবে সুখ। আমি হব তোমার সুখের ঠিকানা। সব অসুখ মুছে ফেলবো। আর কখনো পানি আসতে দিব না তোমার ওই চোখে। শুধু ভুল বুঝো না আমায়। চোখ খুলে সে এক নিঃশ্বাসে উচ্চারণ করে 6টি শব্দ। আলহামদুলিল্লাহ, কবুল। মোটে 3বার। কবুল বলার পরপরই কেমন মিয়ে যায় আদ্র। হঠাৎ করেই তার বক্ষ শীতল করা এক অদ্ভুত অনুভূতি জাগে। মনে হয় পুরো বিশ্ব জয় করে ফেলেছে সে। আর কিছু না হলেও চলবে। তীব্র শীতেও শির দ্বারা বেয়ে উষ্ণ স্রোত গড়ালো তার। চোটে ফুটল এক অলসা অপ্রার্থিব প্রশান্ত হাসি। অবাধ্য আর চোখে দেখল শিশিরকে। মেয়েটার নড়চড় নেই। অন্তর্কণ তারা আবদ্ধ হয় বিবাহ বন্ধনে, জুড়ে যায় হালালভাবে। একজনের কাছে সব শেষ, অন্যজনের কাছে সবটা শুরুর পরিকল্পনা। চোখ বুজে নেয় শিশির, কান্না আসে বুক ফেটে, বারংবার ভিজে আসে অক্ষি কঠোর। জীবনে ওকে ঠিক কোথায় দাঁড় করালো, কি ভাবলো, আর কি হলো? অবশ্য এই জীবন নিয়ে মন্দ কিছুই ধারণা ছিল, ভালো আর হলো কই? কবির মেনশন থমথমে, খানিক আগেই ফিরেছে সকলে। ঘড়ির কাঁটা এখন 12টার দোরগোড়ায়। টিকটিক করে বয়ে চলেছে সময়। ড্রয়িং রুমে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে আদ্র। বসে আছেন 4 কর্তাগিন্নি। রুবিনা কবির শক্ত চোখে মুখে ছেলেকে পরখ করছেন। তার ছেলেরা হয়েছে এক জাতের, কেউ কারোর থেকে কম নয়। একটা বিয়ে করেছে নেশার ঘরে জোরপূর্বক, এখন অন্যটা বিয়ে করলো হুটহাট, তাও আবার নিজের ছাত্রীকে। হুটহাট ফোন করে নির্লজ্জের মতন বাপকে নিজের বিয়ের খবর জানালো। বাপকে বিয়ে পড়িয়ে একেবারে বউ সহ ছেলেকে নিয়ে আসলো বাড়িতে। বাহ, ভালো। রুবিনা কবিরকে আলাদা করে জানানো জানানো বা তার সিদ্ধান্তের কোনো প্রয়োজন বোধ করল না কেউ। তার কোনো মূল্য আছে কারো কাছে? খিটখিটে স্বরে মুখ খুললেন তিনি। এভাবে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছিস কেন এখন? আই এম সরি আম্মু। কিসের জন্য সরি? বিয়ে করেছো, ফরজ কাজ করেছো, ভুল কিছু করনি, ঘরে যাও। তোফায়েল কবিরের ভরাট কণ্ঠ। আজও পিটপিট করে তাকায়। ফোঁস করে শ্বাস ফেলেন রুবিনা কবির। তা দেখে ভদ্রলোক আবার বলেন, তুমি রাগ দেখাচ্ছ কেন বলো তো? আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল ভুলে গেছো? অনেকটা এভাবেই হয়েছিল। আজ আমাদের ছেলেরাও এভাবেই হলো। বাপ হিসেবে ওকে সাহায্য করেছি আমি। আমার বাপ তো আমাকে সাহায্য করেনি। আদ্রের প্রাউড ফিল করা উচিত আমাকে নিয়ে। আকস্মিক এমন কথায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা আদ্র ও শুভ্র ফিক করে ঠোঁট কামড়ে হেসে উঠল। তেতে উঠলেন রুবিনা কবির। ঝট করে দাঁড়িয়ে প্রস্থান করতে করতে গিজগিজ করলেন। সিঁথির মাথায় রোজের মুখোমুখি হন তিনি। তর্জনীর ডগায় চাবি ঘোরাতে ঘোরাতে নিচে নামছিল। মাকে দেখে থেমে বলল, ইভারা কোথায় মম? আমি কি জানি, খুঁজে নে গিয়ে। রেগে আছো কেন? তোরা আমাকে শান্তিতে থাকতে দিস মম? ও মম, কাম অন। বিয়ে করেছে তোমার ছেলে, এত রেগে যাওয়ার কি আছে? রাগ ছেড়ে ফেলো। ইভারা কোথায়? বেরোবো আমরা। অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে। কোথায় যাবি আবার? চোখ সরু করে তীক্ষ্ণ প্রশ্ন করলেন ভদ্রমহিলা। রোজের গা ছাড়া জবাব, যেখানে ছিলাম এই কদিন। ঢং করে আবার ওখানে গিয়ে কি করবি? ঘুমাবো। ঘুমানোর জন্য ঘর নেই তোর? আছে তো, কিন্তু আমার এই ঘরে আমার বউ নেই। ইউ নো? ওখানে আছে। ইনফ্যাক্ট থাকে আমার সাথে। ওখানে রুম শেয়ার করি আমরা। নির্লজ্জ উত্তর।
চোখ মুখ পাকালেন রুবিনা কবির। পাশ কাটাতে কাটাতে রাগে হিসিস করলেন, যেমন বাপ তেমন তার ছেলেরা। এটাই তো হয়েছে ছোটকাটা। এদিকে মা ছেলের কথাবার্তা শুনল সবাই। আদ্র আর শুভ্রের হাসির মাত্রা বাড়ে। আজের ঘরে শিশির, ওকে কোনো কিছুর আভাস পেতে দেওয়া হয়নি, সোজা ঘরে তোলা হয়েছে। এখানে এখনো সেই বিয়ের সাজেই আছে ও। ঘেঁটে গেছিল মেকআপ, ফ্রেশ হয়েছে, চেঞ্জ করে নিয়ে এখনো। মেহের নিজের ঘর থেকে নতুন একটা শাড়ি বের করে নিয়ে আসলো, বলল যেন চেঞ্জ করে এটা পরে নেয়, হালকা লাগবে তাহলে। শিশির ভাবাবেগ নেই, বাড়ি থেকেই পাথরের মূর্তির মতো পরিণত হয়েছে সে। আসার আগে কাঁদেনি, চোখ শুকনো, এখনো পর্যন্ত টু শব্দটিও উচ্চারণ করেনি মুখ দিয়ে। চোখ তুলে তাকায়নি কারোর পানে। মেঘা সাফা কথা বলার চেষ্টা করলেও ওর সাথে, তবে পারল না। মেহের বেরিয়ে গেছে। শিশিরের পাশ ঘেঁষে বসলো মেঘা, শান্ত কণ্ঠে বলল, শিশির তাকা আমার দিক, দেখ যা হয়েছে কোনো দিক থেকে খারাপ হয়নি। আমি জানি হঠাৎ করে হয়ে গেছে এসব, তোর মানতে কষ্ট হচ্ছে, কিন্তু ভেবে দেখ, আয়নের কবল থেকে বেঁচে গেছিস তুই। এর থেকে ভালো কি হতে পারে? হাজো ভাইয়া, আমাকে একটু একলা থাকতে দিবি তোরা, প্লিজ? আমি একলা থাকতে চাই মেঘা, কথা বলতে বা শুনতে ভালো লাগছে না, প্লিজ। চলবে। তা আপনাদের রৌদ্রের জাউরামিগুলা কেমন লাগছে আজকে? আমাকে জানাতে ভুলবেন না। এই পর্ব আমি ঠিকঠাক মতো পড়তে পারিনি একমাত্র হাসির কারণে। সরি, সরি এভরিওয়ান। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আপনারাও হেসেছেন পর্ব শুনতে শুনতে, আমি হেসেছি পর্ব বলতে বলতে। যাই হোক, হাসির কারণে ভালো মতো পড়তে পারিনি, এই জন্য আমি খুব সরি ডিয়ার প্রজাপতিরা। কেমন লেগেছে আজকের পর্বটি জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।